ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন। শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাইল বিএনপি। পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামায়াত। এবং পবিত্র শবে বরাতে আতশবাজি পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ডিএমপি। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে। সাথে আছি আমি ফারজানা ঋতু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার সংস্কার কমিশন সমূহের সুপারিশসমূহ বিবেচনা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশন নামে কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সভাপতি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও সহসভাপতি আছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। কমিশনের অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতিখারুজ্জামান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট। তার নির্দেশে গণহত্যা হয়েছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ায় ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে, এমন প্রত্যাশা করে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রকাশিত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বিএনপির পক্ষ থেকে জাতিসংঘের পর্যবেক্ষণ কমিটিকে ধন্যবাদ ও প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, তারা সঠিকভাবে বলেছেন, একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে। যে গণহত্যা হয়েছে তার নির্দেশে হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন যা কিছু হয়েছে সব তার নির্দেশে এখানে হয়েছে। তার নির্দেশে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউটগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে জামায়াত জাতীয় সংসদ নির্বাচন চায় বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মন্তব্য, সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয়। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। এদিন জামায়াতের একটি প্রতিনিধি দল আজ ইসির সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। নো ইলেকশন উইদাউট রিফর্মস, এমন মন্তব্য করেন মিয়া গোলাম পারোয়ার। তিনি বলেন, রাষ্ট্রের সংস্কার নয়, শুধু নির্বাচন সংক্রান্ত যেসব সুপারিশ অতি জরুরি, অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলো সংস্কার করে নির্বাচন দিতে হবে। এক্ষেত্রে জামায়াত ইসিকে নির্বাচনের কোনো দিন, মাস, ক্ষণ বেঁধে দেয়নি। রাজধানীর শাহবাগ মোড়ে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় সেখান থেকে 13 জনকে আটক করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে। তবে পুলিশের কাছ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 6,531 জনের বাতিল হওয়া নিয়োগ ফিরিয়ে দেওয়ার দাবিতে টানা 8ম দিনের মতো আজ বৃহস্পতিবার দুপুরে সড়কের উপর অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এতে সায়েন্স ল্যাব হয়ে মৎস্য ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার রাতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত পালিত হবে। এদিন সন্ধ্যা 6টা থেকে পরদিন শনিবার সকাল 6টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বেচাকেনা, বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণভাবে পালন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরদিন শনিবার সকাল 6টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বেচাকেনা, বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো। ডিএমপি অর্ডিন্যান্স 1976-এর 28 ধারায় অর্পিত ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারে জেলা প্রশাসক সম্মেলনের একটি অধিবেশনে থাকছেন নির্বাচন কমিশন ইসি। প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম এই তথ্য জানিয়ে বলেন, ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিতব্য ডিসি সম্মেলনের শেষ দিন 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় সিইসি নির্বাচন কমিশনার ও ইসি সচিবের কর্মসূচি রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, সাধারণত নির্বাচনের আগে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বসে নির্বাচন কমিশন। ডিসি সম্মেলনে এবারই প্রথম নির্বাচন কমিশন অংশগ্রহণ করছে। আগামী রোববার থেকে শুরু হওয়া 3 দিনের এই সম্মেলনে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। অন্যবারের মতো এবার রাষ্ট্রপতির অধিবেশন থাকছে না। সম্মেলন শুরুর আগের দিন শনিবার ডিসিরা সম্মেলন স্থলে এসে নিবন্ধন ও অন্যান্য প্রস্তুতি সারবেন। পরে বিকেলে সার্বিক প্রস্তুতি নিয়ে ডিসিদের ব্রিফ করবে মন্ত্রী পরিষদ বিভাগ। এবার ডিসি সম্মেলনের 34টি কার্য অধিবেশন হবে। 16 ফেব্রুয়ারি সকাল 10:30টায় শাপলা হলে সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সম্মেলন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে 1245টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তার মধ্যে 253টি প্রস্তাবের উপর সম্মেলনের আলোচনার জন্য কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যায় দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনাকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়। বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই অভিযোগে 500-এর অধিককে আসামি করা হয়েছে। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী মোহাম্মদ এ.আর. আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে। বিভিন্ন তথ্য উপাত্ত সহ 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। আগস্টে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক নতুন গতি পাচ্ছে। দ্রুতই গলে যাচ্ছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দুই দেশের মাঝখানে জমে থাকা দীর্ঘদিনের বরফ। বর্তমানে দুই দেশই ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, ভিসা সুবিধা সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। 2024 সালের 5 আগস্ট হাসিনার পতনের আগে বাংলাদেশে পাকিস্তানি হাইকমিশনারের তেমন কোনো তৎপরতা ছিল না। জনরোষে হাসিনা পালিয়ে গেলে দেশের চিত্রপট পাল্টে যায়। তারপর ঢাকায় নিযুক্ত পাকিস্তানিদের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বেশ সক্রিয় হন। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন তিনি। এছাড়া নিয়মিত নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এসব কর্মসূচিতে অংশ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়ানোর বার্তা দিচ্ছেন তিনি। ফ্যাসিস্ট হাসিনা সরকার উৎখাতের পর গত 14 আগস্ট পাকিস্তান সরকার 126টি দেশের নাগরিকদের জন্য ভিসা ফি মওকুফ করে। এই তালিকায় রয়েছে বাংলাদেশ, যে কারণে বাংলাদেশিরা ভিসা ফি ছাড়াই পাকিস্তানে যেতে পারছেন। এছাড়া ই ভিসা সুবিধাও পাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধকে সফল উপসংহারে পৌঁছানোর জন্য আলোচনা শুরু করতে এক ফোন আলাপে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের ফোন আলাপের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন যে কিয়েভ বিশ্বাস করেন আমেরিকার শক্তি রাশিয়াকে শান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। পেন্টাগন প্রধান পিট হেগসেট ব্রাসেলসের ন্যাটো নেতাদের বলেছেন যে যুদ্ধের অবসান ট্রাম্পের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার, কিন্তু ইউক্রেনের 2014 সালের সীমান্তে ফিরে আসা একটি অবাস্তব লক্ষ্য। এই ধারণাটি ট্রাম্পও নিজেই প্রতিধ্বনিত করেছেন। তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ইউক্রেনের 2014 সালের আগে সীমান্তে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। তবে বিবিসির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই জমির কিছু অংশ হয়তো ফিরে আসবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি তার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেটের সাথে একমত, যিনি বুধবার ন্যাটো সম্মেলনের শুরুতে বলেছিলেন যে ইউক্রেনের সামরিক জোটে যোগদানের কোনো সম্ভাবনা নেই। আমি মনে করি এটা সম্ভবত সত্য, বলেন তিনি। এবার বিনোদনের সংবাদ। চলচ্চিত্র ও নাট্য অঙ্গনের শক্তিমান অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদী। বসন্তের রঙে বিষাদ ছড়িয়ে না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি। 2012 সালে 13 ফেব্রুয়ারি পহেলা ফাল্গুনে 60 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দেখতে দেখতে তার চলে যাওয়া 13 বছর কেটে গেল। 3 দশকের বেশি সময় মঞ্চ, টেলিভিশন আর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রং ছড়িয়েছেন নন্দিত ও বরেণ্য এই অভিনেতা। হুমায়ুন ফরিদের দেহ বিদায় নিলেও তার স্মৃতি এখনো ভক্তদের চোখ অশ্রুসিক্ত করে। 1952 সালের 29শে মে ঢাকার নারিন্দায় জন্মেছিলেন হুমায়ুন ফরিদী। তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম, মায়ের নাম বেগম ফরিদা ইসলাম।
4 ভাই বোনের মধ্যে ফরিদ ছিলেন দ্বিতীয়। 1970 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন চাঁদপুর সরকারি কলেজ থেকে। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হন স্নাতক করতে। পরের বছর 1971 সালে অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। এবার খেলাধুলার সংবাদ। দ্বিতীয়বারের মতো মাঠে গড়াচ্ছে এম্বাসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। গেম প্লের আয়োজনে 14 ও 15 ফেব্রুয়ারি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে হবে ব্যাট বলের এই লড়াই। মাঠের প্রতিযোগিতা হলেও ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস ও বহুজাতিক সংস্থার অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠবে ভালোবাসা দিবসে সৌহার্দ্যের লড়াই। গত বছর জুনেও সফলভাবে এই উৎসব ক্রিকেটের আয়োজন করেছেন গেম প্লে। দ্বিতীয়বারের মতো আয়োজনকে সামনে রেখে সংবাদ সম্মেলন হয় বৃহস্পতিবার টুর্নামেন্টের হসপিটালিটি পার্টনার ঢাকার ওয়েস্টিন হোটেলে। এই টুর্নামেন্টে মোট 14টি এম্বাসি হাই কমিশন আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধিত্ব করবে স্বাগতিক বাংলাদেশের। ভারত, পাকিস্তান ছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটিশ ও মালয়েশিয়ান হাই কমিশন এবং নর্ডিক দেশগুলোর মধ্যে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে মিলিতভাবে একটি দল। ইউনাইটেড নেশন, ইইএনওপিএস, ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট থাকছে। শুক্রবার সকাল 10টায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টুর্নামেন্টের উদ্বোধন করবেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন। শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাইল বিএনপি। পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামায়াত। এবং পবিত্র শবে বরাতে আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ডিএমপি। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজে। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।